সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো কোরিয়া কিভাবে উত্তর এবং দক্ষিণ কোরিয়াতে বিভক্ত হলো সেটা নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টিকে আমি দুইটি ভিডিওতে ভাগ করেছি। প্রথম ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে আর দ্বিতীয় ভিডিও অর্থাৎ শেষ ভিডিও হলো এটি। তো যারা প্রথম ভিডিওটি দেখেননি দয়া করে সেই ভিডিওটি দেখে আসুন, না হলে বুঝতে পারবেন না। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে জাপান আত্মসমর্পণ করেছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কাছে। এরপরে কোরিয়ার যে নেতা যারা ছিলেন তারা চিন্তা ভাবনা করছিলেন যে আমরা এখন কি করব, আমরা স্বাধীন কোরিয়া হিসেবে আত্মপ্রকাশ করব, অর্থাৎ সম্পূর্ণ কোরিয়া উপদ্বীপ নিয়ে, অর্থাৎ বর্তমান উত্তর এবং দক্ষিণ কোরিয়া সম্পূর্ণটাকে নিয়ে আমরা কি করব, একটা স্বাধীন সার্বভৌম কোরিয়া গঠন করব। তো এরপর কি হয়েছিল সেটা এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন শুরু করি। তো দক্ষিণ দিকে কোরিয়ার নেতা যারা ছিলেন তারা সবাই চিন্তা ভাবনা করলেন যে আমরা কোরিয়া নামক দেশটিকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গড়ে তুলব। আর এটার প্রস্তুতি হিসেবে 16ই আগস্ট তারা কি করলো, তারা একটা কমিটি গঠন করলো। কিসের জন্য? কোরিয়ার স্বাধীনতার জন্য। এবং 6 সেপ্টেম্বর ওই নেতৃবৃন্দ কি করলো, ন্যাশনাল অ্যাসেম্বলি কল করলো এবং নতুন একটি রাষ্ট্র স্থাপন করলো এবং সেটার নাম দিল দ্য পিপলস রিপাবলিক অফ কোরিয়া। অর্থাৎ সম্পূর্ণ কোরিয়াকে নিয়ে তারা কি করলো, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্থাপন করলো। সেটার নাম ছিল দ্য পিপলস রিপাবলিক অফ কোরিয়া। অর্থাৎ সম্পূর্ণ কোরিয়াকে নিয়ে তারা কি করলো, একটা রাষ্ট্র স্থাপন করলো। কিন্তু কার্যত দক্ষিণ দিক কার অধীনে আছে? দক্ষিণ দিক আছে হলো যুক্তরাষ্ট্রের অধীনে এবং উত্তর দিক আছে হলো সোভিয়েত ইউনিয়নের অধীনে। তো দক্ষিণ দিকের যে মিলিটারি গভর্নমেন্ট ছিল, যুক্তরাষ্ট্রের যে সামরিক সরকার ছিল দক্ষিণ দিকে, তারা বলল যে তোমরা যে পিপলস রিপাবলিক অফ কোরিয়া নামে সরকার গঠন করেছো সেই সরকারকে আমরা স্বীকৃতি দেই না। কোরিয়াতে একমাত্র বৈধ সরকার হলো আমাদের যে মিলিটারি বা সামরিক সরকার আছে যুক্তরাষ্ট্রের, সেইটাই হলো এখানের একমাত্র বৈধ সরকার। আর অন্যদিকে আমরা প্রথমে দেখেছিলাম যে চীনে একটা সরকার গঠন করা হয়েছিল যখন কোরিয়াকে জাপান শাসন করত, তখন চীনে যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার কোরিয়াতে ফিরে আসলো। কোরিয়াতে ফিরে আসার পর ওই সরকারকে যুক্তরাষ্ট্র মেনে নিল না। তারা বলল যে তোমরা এতদিন চায়নাতে বসে প্রবাসী সরকার গঠন করেছো, তো তোমরা কি করো, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করো। তোমাদেরকে আমরা কি করি না, সরকার হিসেবে স্বীকৃতি দেই না। তাহলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র নতুন গঠিত যে সরকার দ্য পিপলস রিপাবলিক অফ কোরিয়া নামে যে রাষ্ট্র গঠন করা হয়েছিল সেটাকেও স্বীকৃতি দিল না, এবং চীনে যে সরকার ছিল অনেক আগে থেকে 1919 সাল থেকে সেই সরকারকেও স্বীকৃতি দিল না। তো যুক্তরাষ্ট্র এক পর্যায়ে বলল যে আমরা মিত্র শক্তির যে দেশগুলো আছে, বড় বড় যে দেশগুলো আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং সোভিয়েত ইউনিয়ন, আমরা মিলে কি করব, একটা ট্রাস্টিশিপ গঠন করব। 5 বছরের জন্য কি করব, আমরা একটা ট্রাস্টিশিপ গঠন করব এবং 5 বছর পরে কি করব, এদেরকে স্বাধীনতা দিয়ে দিব। অর্থাৎ সম্পূর্ণ কোরিয়াকে কি করব, আমরা একক রাষ্ট্র হিসেবে স্বাধীনতা দিয়ে দিব। তো এই ট্রাস্টিশিপ নিয়ে অনেক আলোচনা চলছিল, কিন্তু কোরিয়ার নাগরিক যারা ছিল তারা এই প্রস্তাবকে মেনে নিল না। তারা ভাবলো যে এরা যদি ট্রাস্টিশিপ অর্জন করে আমাদের উপর, তাহলে দেখা যাবে যে জাপানের মতো এরা কি করবে, আমাদেরকে শাসন করতে শুরু করবে, পরে আর যাবে না। যার ফলে তারা ইমিডিয়েট স্বাধীনতা চাইলো। তারা বলল যে আমরা ট্রাস্টিশিপ চাই না, আমরা স্বাধীনতা চাই, স্বাধীন সার্বভৌম কোরিয়া গঠন করতে চাই। তো যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারলো যে ট্রাস্টিশিপ নামক যে প্রস্তাব সে দিয়েছিল সেই প্রস্তাব সফল হবে না, তখন সে চিন্তা ভাবনা করলো যে তার মতাদর্শের অর্থাৎ পুঁজিবাদী একটি রাষ্ট্র যদি দক্ষিণ দিকে স্থাপন করা যায়, যার ফলে সে তার যে সামরিক সরকার ছিল কোরিয়ার দক্ষিণ দিকে, সেই সরকারের একটা উপদেষ্টা পরিষদ গঠন করলো এবং সেই উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বানালো সিংম্যান রিকে, যিনি কিনা চীনে যে কোরিয়ান সরকার ছিল প্রবাসী সরকার, সেই সরকারের একজন প্রেসিডেন্ট ছিলেন। তাকে যুক্তরাষ্ট্রের মিলিটারি সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বানিয়ে ফেললো এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ দিকে আস্তে আস্তে কি করলো, একটা ইন্টারিম লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠন করলো। অর্থাৎ সংসদের মতো করে একটা বডি তারা গঠন করলো। অর্থাৎ যুক্তরাষ্ট্র তখন শিওর হয়ে গেল কোরিয়ার দক্ষিণ দিকে আমরা একটা পুঁজিবাদী রাষ্ট্র কি করব, স্থাপন করব। কারণ উত্তর দিক যেহেতু সোভিয়েত ইউনিয়নের দখলে এবং সোভিয়েত ইউনিয়ন ছিল একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, পাশে ছিল চীনও সমাজতান্ত্রিক রাষ্ট্র, যার ফলে সে দক্ষিণ দিকে একটি পুঁজিবাদী রাষ্ট্র স্থাপন করার মিশন চালিয়ে যেতে লাগলো। আর উত্তর দিকে কি হলো, উত্তর দিকে সোভিয়েত ইউনিয়ন সরাসরি কোনো সরকার গঠন করলো না, অর্থাৎ কোনো ধরনের সামরিক সরকার গঠন করলো না, যেটা দক্ষিণ দিকে যুক্তরাষ্ট্র করেছিল। সোভিয়েত ইউনিয়ন সেটা করলো না। সে কি করলো, সে কোরিয়ার উত্তর দিকে যে বামপন্থী নেতা যারা ছিলেন তাদেরকে নিয়ে ছোট ছোট কমিটি গঠন করা শুরু করলো। বিভিন্ন প্রদেশে ছোট ছোট কমিটি গঠন করে তাদের উপর বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া শুরু করলো। এক পর্যায়ে সে 1946 সালে একটা কেন্দ্রীয় কমিটি গঠন করলো, দ্য প্রভিন্সিয়াল পিপলস কমিটি ফর নর্থ কোরিয়া। অর্থাৎ এই কমিটিটা
প্রত্যেকটাই সরকারের মতো করে কাজ করত। মাঝখানে বলে নেই, আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো আপনি জানেন কি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন, না হলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। ধন্যবাদ। আর এই কমিটি গঠন করার আগে সে কিম ইল সাং নামক একজন কমিউনিস্ট নেতাকে উত্তর কোরিয়ার মানুষের সামনে হাজির করলো। এরপরে কিম ইল সাংকে নর্থ কোরিয়ার কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হিসেবে কি করা হলো, নির্বাচিত করা হলো এবং 1947 সালের ফেব্রুয়ারির দিকে দ্য সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নামে কি করা হলো, একটা অ্যাসেম্বলি গঠন করা হলো। অর্থাৎ আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়নও কি করছিল, কোরিয়ার উত্তর দিকে বামপন্থী সরকার স্থাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এক পর্যায়ে যুক্তরাষ্ট্র কোরিয়ার স্বাধীনতা নিয়ে যে সমস্যা, সেই বিষয়টাকে সে জাতিসংঘের সামনে হাজির করেছিল 1947 সালের সেপ্টেম্বরে। তো জাতিসংঘ বলল যে জাতিসংঘের অধীনে কি হবে, সম্পূর্ণ কোরিয়াতে নির্বাচন হবে, নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই কি করবে, সরকার গঠন করবে এবং সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কি করবে, তাদের দখল ছেড়ে দিবে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের সেই প্রস্তাব মেনে নিল না। জাতিসংঘের যে কমিশন ছিল, সেই কমিশনকে তারা কি করলো না, কোরিয়ার উত্তর দিকে ঢুকতে দিল না। অর্থাৎ যে কমিশনের অধীনে নির্বাচন হবে, সেই কমিশনকে ঢুকতে দিল না কোথায়, উত্তর কোরিয়াতে। যার ফলে দক্ষিণ দিকে নির্বাচন হলো জাতিসংঘের অধীনে 10 মে 1948 সালে। ওইখানে ন্যাশনাল অ্যাসেম্বলি গঠন করা হলো এবং সিংম্যান রি প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার কথা বলছি আমরা। এবং 15ই আগস্ট দক্ষিণ কোরিয়া দ্য রিপাবলিক অফ কোরিয়া নামে আত্মপ্রকাশ করলো। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ফর্মাল নেম হলো দ্য রিপাবলিক অফ কোরিয়া এবং এর রাজধানী হলো সিওল। আর যুক্তরাষ্ট্রের যে মিলিটারি ছিল, যে সামরিক সরকার ছিল, সেটা ক্ষমতা হস্তান্তর করলো নতুন সরকারের কাছে এবং কোরিয়া ত্যাগ করলো। আর এই বছরের ডিসেম্বরে জাতিসংঘ ঘোষণা করলো যে জাতিসংঘের অধীনে যে সরকার গঠন করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়, সেটাই হবে সম্পূর্ণ কোরিয়ার সরকার। উত্তর কোরিয়ার যে সরকার, সেই সরকারকে স্বীকৃতি দিল না। আর উত্তর দিকে কি হলো, দক্ষিণ দিকে তো সরকার গঠন হয়ে গেল এবং যুক্তরাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করে দিল। উত্তর দিকে কি হলো, উত্তর দিকে নভেম্বর 1947 সালের দিকে কি হলো, একটা সংবিধান প্রণয়ন করা হলো এবং সেই সংবিধানের অধীনে নির্বাচন হলো কার অধীনে, নির্বাচন হলো সোভিয়েত ইউনিয়নের অধীনে থেকে। অর্থাৎ সেখানে তারা কি করতে দেয় নাই, জাতিসংঘের যে কমিশন সেটাকে ঢুকতে দেয় নাই। এবং কিম ইল সাং হলেন প্রথম প্রিমিয়ার, অর্থাৎ প্রথম সর্বোচ্চ নেতা। এবং উত্তর কোরিয়ার ফর্মাল নেম হলো দ্য ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। আর উত্তর কোরিয়ার রাজধানী হলো পিয়ংইয়ং। আর সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার সরকারকে সম্পূর্ণ কোরিয়ার সরকার বলে স্বীকৃতি দিল। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার সরকারকে জাতিসংঘ সম্পূর্ণ কোরিয়ার সরকার বলে স্বীকৃতি দিয়েছিল, আর উত্তর কোরিয়ার সরকারকে সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ কোরিয়ার সরকার বলে স্বীকৃতি দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন কিম ইল সাং এবং সিংম্যান রি। কিম ইল সাং হলেন বর্তমান নেতা কিম জং উনের দাদা। বর্তমান নেতা কিম জং উন মারা গেলে তার পরবর্তী উত্তরাধিকারী কে হবে, সেই বিষয়ে যদি জানতে চান তাহলে সেটা নিয়ে আমার যে ভিডিও আছে সেটা দেখে নিন। আর জাতিসংঘ উত্তর এবং দক্ষিণ দুই কোরিয়াকেই কি করেছিল, তার সদস্যপদ দিয়েছিল। অর্থাৎ জাতিসংঘ পরে উত্তর কোরিয়াকেও মেনে নিয়েছিল, উত্তর কোরিয়ার সরকারকেও বৈধ সরকার হিসেবে মেনে নিয়েছিল। তো এখন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।